সেই মেয়েটিকে বলা হতো, তুমি জীবনে অনেক পাপ করেছো, তোমাকে পাপ মুক্ত হতে বাবার কাছে মন এবং শরীর সমস্ত কিছু সমর্পণ করতে হবে। এই কথা যে মেনে নিত তার কোনো অসুবিধা নেই, কিন্তু যারা মানতো না তাদেরকে জোর জবরদস্তি করা হতো। এতেও যদি কেউ না মানতো তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হতো। তাকে আরও বলা হতো, চিফ মিনিস্টার নেতাদের আমার কাছে আসা যাওয়া আছে, এই ঘটনা তুমি যদি বাইরে গিয়ে প্রকাশ করো তুমি আমার কিচ্ছু করতে পারবে না, উল্টে তাকেই কোনো ব্যাপারে ফাঁসিয়ে সাজা দেওয়া হবে। এই রকম ভয় দেখিয়ে বহু মেয়েদের ভোগের বস্তু বানিয়েছে রাম রহিম গুরমিত। জয় হিন্দ বন্ধুরা। আজও ভারতবর্ষের বুকে বহু সাধু বেশে অসাধু কাজকর্ম করা ব্যক্তিরা রয়েছে, সেটা আপনার বাড়ির আশেপাশে হোক কিংবা কোনো আশ্রমে। আমি আপনাদের কিছুদিন আগে গুজরাটের সবথেকে বড় তান্ত্রিক সিরিয়ালের কথা শুনিয়েছিলাম, কিন্তু আজকের এই কেস তার থেকেও অনেক গুণ বড় এবং তার থেকেও অনেক বেশি লোমহর্ষক। পকেটে নোটের বান্ডিল আর অনেক নেতা মন্ত্রীদের সঙ্গে ওঠা বসা থাকলে অনেক ধর্মগুরু হয়ে ওঠে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে নিয়েছেন যে আজকে কি বিষয়ে কথা বলতে যাচ্ছি। একজন ভণ্ড সাধু বাবা যে 4 থেকে 5টা ছবিতে নিজেই নায়কের চরিত্রে অভিনয় করে, আবার ওই ফিল্মগুলোকে সে নিজেই পরিচালনা করে। দিনের পর দিন সেই ভণ্ড বাবাই আবার নিজের শিষ্যাদেরই গভীর রাতে বিছানায় তোলে। আজ রাম রহিমের সমস্ত ছোট বড় কুকর্মের পর্দাফাঁস করব এই ভিডিওতে। আমাদের মতো সাধারণ মানুষ সন্ত ফকির বা বাবাজি বলতে যেটা বুঝি, যারা সংসারের মোহমায়া থেকে অনেক দূরে চলে যান, যিনি সংসারের ভোগ আয়েস আরাম থেকে নিজেকে বিরত রাখেন, যিনি তপস্যা সাধনা মানুষের কল্যাণ এই সমস্ত বিষয় নিয়ে চলেন, তিনিই সাধক। কিন্তু আজকের ঘটনার ক্ষেত্রে ব্যাপার সম্পূর্ণ আলাদা। কি এমন ঘটলো যাতে রাম রহিম রাতারাতি বাবাজি হয়ে উঠল? চলুন আজকের এই কাহিনী গুরমিতের জন্মের সময় থেকে শুরু করা যাক। সময়টা 15ই আগস্ট 1967। রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার অন্তর্গত মোদিয়া গ্রামে একটি বাচ্চার জন্ম হয়, যে বাচ্চার নাম রাখা হয় গুরমিত সিং। এই গঙ্গানগরেই জমিদার মাঘর সিং এর একমাত্র পুত্র গুরমিত। লেখাপড়াতে খুব একটা মেধাবী নয়, সে স্কুলে কয়েকবার ফেলও করে। জমিদার মাঘর সিং ছিল ডেরা সাচ্চা সৌদার একজন ভক্ত। গুরমিত ছোট থাকতেই মাঘর সিং তাকে ডেরা সাচ্চা সৌদাতে নিয়ে যেত। এইভাবেই ধীরে ধীরে গুরমিতেরও ডেরা সাচ্চা সৌদাতে যাওয়া আসা শুরু হয়। এবার হয়তো আপনার মনে হবে ডেরা সাচ্চা সৌদা কি, এখানে কি করা হয়? ডেরা সাচ্চা সৌদার প্রতিষ্ঠা হয় 1948 সালে। এই সংস্থার প্রধান লক্ষ্য মানুষকে আধ্যাত্মিক শিক্ষা এবং মাদক মুক্ত জীবনের দিকে মানুষকে অগ্রসর করা। সারা পৃথিবীতে এই সংস্থার প্রধান কেন্দ্র হরিয়ানার সিরসাতে। এখানে যাওয়া আসার সময় গুরমিতের মনে এমন কিছু ছিল না যে পরবর্তীকালে সে ডেরা সাচ্চা সৌদার প্রধান হয়ে উঠবে, কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয়, ধীরে ধীরে গুরমিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানেই থাকতে শুরু করে। এই সমস্ত ব্যাপার চলতে চলতে গুরমিতের এক বন্ধু, যার নাম গুরজন্ত সিং, কোনো এক ঝামেলাতে গুরজন্ত সিং এর কাকা খুন হয়ে যায়। এই খুনের ঘটনা যখন গুরজন্ত জানতে পারে তখন তার খুব রাগ হয়। এদিকে খুনি যে খুন করেছিল সে খুন করার পর কোথাও উধাও হয়ে গিয়েছে। গুরজন্ত তার মনে মনে প্রতিজ্ঞা করে তার কাকার খুনিকে সে খুঁজে বের করবেই। এই ঘটনার পরেই সে রাস্তায় বেরিয়ে পড়ে কোথায় লুকিয়ে আছে তার কাকার খুনি। একদিন ইনসিডেন্ট ভাবেই তাকে হাতের কাছে পেয়ে যায়, আর পাওয়ার সাথে সাথেই গুরজন্ত তাকে খুন করে। এই মার্ডারের খবর পুলিশের কাছে যাওয়া মাত্র পুলিশের একটা টিম গুরজন্তকে গ্রেপ্তার করে। এই কেসে আদালতে বিচার হওয়ার পর গুরজন্তের জেল হয়ে যায়। ঠিক এই সময় ওই জায়গাতে খালিস্তানি এক উগ্রবাদী সংগঠনের ভীষণ প্রভাব ছিল। জেলের মধ্যেই কয়েকজন খালিস্তানি উগ্রবাদী সংগঠনের মানুষদের সঙ্গে পরিচয় হয় গুরজন্তের। অনেকটা সময় জেলের মধ্যে ওই উগ্রবাদীদের সঙ্গেই থাকে গুরজন্ত। উগ্রবাদী সংগঠনের কয়েকজন মিলে গুরজন্তের মাথা জেলের মধ্যে এমনভাবে ওয়াশ করে যে গুরজন্ত উগ্রবাদী হয়ে ওঠে। জেলের সাজা পূরণ হলে জেল থেকে ছাড়া পাওয়ার পর গুরজন্ত খালিস্তানি উগ্রবাদী সংগঠনের সঙ্গে যোগদান করে। মানে ব্যাপারটা এরকম হয় যে সেও একজন খালিস্তানি আতঙ্কবাদী হয়ে ওঠে। গুরমিতের বন্ধু গুরজন্তের কথা কেন বললাম সেটা আপনি এই ভিডিওর মাঝখানে গিয়ে বুঝতে পারবেন। চলুন এবার জানা যাক এই কাহিনীর দ্বিতীয় অধ্যায়। এখন প্রশ্ন, গুরমিত কিভাবে ডেরা সাচ্চা সৌদার প্রধান হয়ে উঠল? গুরজন্তের জেল হওয়ার পর
গুরমিতের সাথে গুরজন্তের অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, কিন্তু তবুও একটা কোথাও তাদের মনের মধ্যে মিল রয়ে গিয়েছে। একদিকে গুরজন আতঙ্কবাদী হয়ে উঠছে, আর একদিকে গুরমিত ডেরা সাচ্চা সৌদাতে বড় হয়ে উঠছে। প্রথম দিকে সমস্ত কিছু প্রায় নর্মালি চলছিল। ঠিক এই সময় হঠাৎ করে ডেরা সাচ্চা সৌদার যিনি প্রধান প্রমুখ ছিলেন, অর্থাৎ শাশ্বতনাম, তিনি ডিসিশন নেন যে ডেরা প্রমুখ অন্য কাউকে করে তিনি সেখান থেকে সন্ন্যাস নিয়ে চলে যাবেন। অর্থাৎ ডেরার উত্তরাধিকারী অন্য কাউকে করে তিনি নিজে ঈশ্বর সাধনায় মগ্ন হবেন। শাশ্বতনাম মোট 3টি নাম ঠিক করেন ডেরার উত্তরাধিকারীর জন্য। ওই 3 জনের মধ্যে একটা নাম ছিল গুরমিতের, কিন্তু গুরমিতের নামটা ছিল 3 নম্বরে, কারণ বাকি যে 2 জন উত্তরাধিকারীর নাম ছিল তারা শাশ্বতনামের সঙ্গে অনেক আগে থেকেই ছিল। ভক্তরা মনে করত প্রথম 2 জনের মধ্যেই কেউ একজন ডেরা সাচ্চা সৌদার প্রধান হবে, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে যে শাশ্বতনাম প্রথম 2 জন উত্তরাধিকারীর নাম বাদ দিয়ে গুরমিত সিংকেই ডেরার উত্তরাধিকারী ঘোষণা করে। এই ঘোষণার পরেই সমস্ত ডেরার ভক্তরাও চমকে ওঠে, কেন প্রথম 2 জনকে বাদ দিয়ে ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিতকেই করা হলো। এখানে গুরমিত একটা সাংঘাতিক নোংরা পলিটিক্স করে। গুরমিতের যে বন্ধুটা খালিস্তানি আতঙ্কবাদী সংগঠনের সঙ্গে যোগ দিয়েছিল, অর্থাৎ গুরজন, এই গুরজনকে দিয়ে গুরমিত শাশ্বতনাম এবং প্রথমের লিস্টে থাকা 2 জনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়। গুরজন শাশ্বতনাম এবং তার আশেপাশে থাকা মানুষদের বলে, যদি গুরমিতকে ডেরা সাচ্চা সৌদার প্রধান না করা হয় তাহলে তাদেরকেও পৃথিবী থেকে সরিয়ে দেবে। সে আরও বলে, যদি উত্তরাধিকারী হতে হয় তাহলে একমাত্র গুরমিতই হবে, সে ছাড়া আর কেউ নয়। আর এই ভয়ের জন্যই শাশ্বতনাম গুরমিতের নামটাকে ঘোষণা করে ডেরা সাচ্চা সৌদার প্রধান হিসাবে। গুরমিত ডেরার প্রমুখ হওয়ার পরই তার নতুন নামকরণ হয় হুজুর মহারাজ গুরমিত রাম রহিম ইনসা। কিন্তু এই ভয় দেখানো বা হুমকি দেওয়ার ব্যাপারটা কখনো জনসমক্ষে আসেনি। ডেরার কোনো ভক্ত এই ব্যাপারে কখনো মুখ খোলেনি। ডেরা সাচ্চা সৌদার প্রমুখ হওয়ার আগেই খুব কম বয়সেই গুরমিতের বিয়ে হয়েছিল। গুরমিতের 2 কন্যা, 1 পুত্র এবং স্ত্রী সকলেই বাড়িতে থাকতো, কিন্তু ডেরা সাচ্চা সৌদার প্রমুখ হওয়ার পরেই গুরমিত তার কন্যা, পুত্র এবং স্ত্রীকে সকলকে সেখান থেকে নিয়ে আশ্রমে চলে আসে। যেখানে সাধু হওয়ার পর বহুজন সংসার ত্যাগ করে, সেখানে গুরমিতের ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। যেখানে পূর্বে ডেরা সাচ্চা সৌদার মূল লক্ষ্য ছিল গরিব মানুষকে সাহায্য করা, তাদের ধর্মের বিষয়ে আলোকিত করা এবং প্রত্যেকটা ভক্তকে নেশা থেকে দূরে সরিয়ে রাখা, কিন্তু রাম রহিম প্রমুখ হওয়ার পর ডেরার পুরো ছবিটাই বদলে যায়। যে কোনো সাধুকে নিয়ে আমরা যেমনটা ভাবি, যেমন ধুতি পরা, গেরুয়া বস্ত্র, লাল বস্ত্র, কিন্তু রাম রহিমের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তার পরনে চকচকে প্যান্ট শার্ট, মাথায় টুপি, চোখে দামি চশমা, পায়ে দামি জুতো, হাই ক্লাস গাড়ির কনভয়, তাছাড়া নাচ গান ফাইট সব কিছুতেই পারদর্শী রাম রহিম। আর এটা দেখার পরেই ভারতে প্রথমবার মানুষের সামনে বাবাগিরির ঘটনা সামনে আসে। ধীরে ধীরে ডেরা সাচ্চা সৌদার অর্থ ভাণ্ডারও ফুলে ফেপে ওঠে। এক কথায় বলতে হলে রাম রহিম প্রমুখ হওয়ার পর ডেরা সাচ্চা সৌদাতে টাকার বৃষ্টি হতে শুরু করে। এবার আপনার হয়তো মনে হবে যে ডেরার অর্থ ভাণ্ডার কিভাবে এত ফুলে ফেপে উঠল। রাম রহিম তার সমস্ত ভক্তদের জ্ঞান দিত এই পৃথিবীর সমস্ত মোহ মায়া থেকে দূরে থাকার। তার সাথে তোমরা তোমাদের নিজেদের সমস্ত সম্পত্তি ডেরা সাচ্চা সৌদাতে দান করো। তাদের আরও বোঝানো হতো এই টাকা নিয়ে ডেরা সাচ্চা সৌদা সমস্ত গরিব মানুষদের দান করবে। গুরমিতের এই মিথ্যা প্রতিশ্রুতির কথা শুনে হাজার হাজার ভক্তরা তাদের সম্পত্তির কাগজ এবং তাদের কাছে থাকা সমস্ত ক্যাশ টাকাও দান করে দেয় ডেরাতে। শোনা যায় এই ঘটনার পর থেকে রাম রহিমের আলাদা আলাদা আশ্রম থেকে প্রতিদিন 1 কোটি টাকারও বেশি দান পড়তে শুরু করে। দেখতে দেখতে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে ওঠে রাম রহিম গুরমিত সিং। এই সমস্ত টাকা পাওয়ার পর নিজেই নায়ক, নিজেই পরিচালক হয়ে সে নতুন নতুন সিনেমা লঞ্চ করতে থাকে। যেমন আপনারা হয়তো দেখে থাকবেন মেসেঞ্জার অফ গড, তার কয়েকটা সিরিজ তৈরি হয় পার্ট 1, পার্ট 2। যেহেতু টাকার অভাব নেই, তাই ফিল্মের জন্য মুম্বাই থেকে ক্যামেরাম্যান, ডাইরেক্টর সমস্ত কিছু নিয়ে আসা হয়। মাত্র কয়েক বছরের মধ্যে বাবা রাম রহিম বাবাগিরিতে প্রথম হয়ে ওঠে। এরপরেই কয়েকটা স্কুল, কলেজ এবং আশ্রমের বিভিন্ন শাখা খুলতে থাকে। নিজের 2 কন্যা এবং আশ্রমের একজন মেয়ে যার নাম হানিপ্রীত, এই 3 জনকে
আশ্রম থেকে নাম দেওয়া হয় পাপাস এঞ্জেলস। এবার প্রশ্ন, হানিপ্রীত কে? হানিপ্রীতের আসল নাম প্রিয়াঙ্কা তানেজা। রাম রহিমের স্কুলে পড়তে আসা একটি মেয়ে। স্কুলে পড়ার সময় থেকেই রাম রহিমের নজর হানিপ্রীতের দিকে পড়ে। দেখতে দেখতে কি করে যেন হানিপ্রীত রাম রহিমের কাছে এসে পড়ে। একটা সময় পর রাম রহিমেরই এক শিষ্যর সঙ্গে রাম রহিম হানিপ্রীতের বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পর সেই শিষ্য পুলিশের কাছে কমপ্লেন করে যে এই বিয়েটা রাম রহিম লোক দেখানো দিয়েছে। রাম রহিম নাকি তাকে আর তার স্ত্রীকে এক ঘরে থাকতে দেয় না। যেদিন বিবাহ হয় সেদিন থেকেই রাম রহিম নাকি হানিপ্রীতকে এবং হানিপ্রীতের স্বামীকে আলাদা আলাদা ঘরে থাকতে বলে। এদিকে হানিপ্রীতকে যে ঘরে থাকতে দেওয়া হয়, রাম রহিমও নাকি রাত্রের দিকে হানিপ্রীতের সঙ্গে রাত্রি যাপন করে। ওই যুবক পুলিশকে আরও বলে হানিপ্রীতের সঙ্গে রাম রহিমের সম্পর্ক বাইরে একরকম কিন্তু ভিতরে সম্পূর্ণ আলাদা। এই ঘটনার পরেই হানিপ্রীত পুলিশের কাছে কাউন্টার অভিযোগ করে। তার অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী নাকি তার সঙ্গে পণের ব্যাপারে জোর জুলুম করে। এরপর থেকেই হাজব্যান্ড ওয়াইফ দুইজন পুরোপুরি আলাদা হয়ে যায়। এদিকে হানিপ্রীতের হাজব্যান্ড আবার আদালতে গিয়ে অভিযোগ করে রাম রহিমের কাছ থেকে হানিপ্রীতের মুক্তি দেওয়া হোক, কিন্তু এই অভিযোগেরও কোনো ফল হয়নি। এই সমস্ত ব্যাপার চলতে চলতে হানিপ্রীত রাম রহিমের আরও কাছাকাছি এসে পড়ে। রাম রহিমের সমস্ত সম্পত্তি এবং টাকার চাবিকাঠিটা চলে আসে হানিপ্রীতের হাতে। পরবর্তীকালে হানিপ্রীতের নামে বিভিন্ন ব্যবসা শুরু করে রাম রহিম গুরমিত। এমনকি হানিপ্রীতকে তার ফিল্মের হিরোইন বানায়। আর ধীরে ধীরে এদের সম্পর্কটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যায়। বাবা রাম রহিমের হরিয়ানায় এতটাই প্রভাব বেড়ে যায় যে যখন সেখানে ভোট হতো, রাম রহিম তার পছন্দের যে কোনো একটা পার্টি বেছে নিত। রাম রহিম মানুষকে যেখানে ভোট দিতে বলতো, মানুষের পছন্দ না হলেও তারা সেখানেই ভোট দিত। হরিয়ানায় 15 থেকে 20টা সিট রাম রহিমের পকেটে ছিল। আর এত প্রভাবের ফলে নেতা মন্ত্রীদেরও তার ডেরাতে আসা যাওয়া শুরু হয়। বাবারও মনে হয় পৃথিবীর সব শক্তি তার পকেটে, কেউ তার কিচ্ছু করতে পারবে না। আরও কিছুদিন পেরিয়ে যায়। এরপর বাবা রাম রহিমের স্কুলে যে সমস্ত ছাত্রীরা পড়তে আসতো তাদের দিকে নজর পড়ে তার যাকেই পছন্দ হতো তাদেরকেই তুলে নিয়ে এসে এক এক করে পড়া শুরু করে। নিজের আশ্রমে একটা গুহা বানানো হয়েছিল। দিনে যে মেয়েটার দিকে নজর পড়তো, রাতে সেই মেয়েটাকে গুহার মধ্যে ডাকা হতো। সেই মেয়েটিকে বলা হতো, তুমি জীবনে অনেক পাপ করেছো, তোমাকে পাপ মুক্ত হতে বাবার কাছে মন এবং শরীর সমস্ত কিছু সমর্পণ করতে হবে। এই কথা যে মেনে নিত তার কোনো অসুবিধা নেই, কিন্তু যারা মানতো না তাদেরকে জোর জবরদস্তি করা হতো। এতেও যদি কেউ না মানতো তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হতো। তাকে আরও বলা হতো, চিফ মিনিস্টার নেতাদের আমার কাছে আসা যাওয়া আছে, এই ঘটনা তুমি যদি বাইরে গিয়ে প্রকাশ করো তুমি আমার কিচ্ছু করতে পারবে না, উল্টে তাকেই কোনো ব্যাপারে ফাঁসিয়ে সাজা দেওয়া হবে। এই রকম ভয় দেখিয়ে বহু মেয়েদের ভোগের বস্তু বানিয়েছে রাম রহিম গুরমিত। চলুন এবার জানা যাক এই কাহিনীর তৃতীয় অধ্যায়। সালটা 2002 ফেব্রুয়ারি মাস। হঠাৎ করেই হরিয়ানার কুরুক্ষেত্র জেলার কয়েকটা গ্রামে নাম ঠিকানাহীন কয়েকটা বেনামি চিঠি আসে। মানুষজন এই চিঠি পাওয়ার পর খাম থেকে বের করে। এই চিঠি মোট 3 পাতার। চিঠির শুরুতে লেখা, আমি এক দুঃখী অবলা, অনেক কটা বছর আমি ডেরা সাচ্চা সৌদা স্কুলে পড়েছি। আমার মা বাবাও রাম রহিমের ভক্ত, তাই ওরা আমাকে ডেরা সাচ্চা সৌদা স্কুলে ভর্তি করে। কলেজে ওঠার পর একদিন ডেরা সাচ্চা সৌদার রাম রহিমের একজন ছাগরেদ আমাকে এসে বলে, তোমাকে আজ বাবা রাম রহিম ইয়াদ করেছে। কথাটা শোনার পর আমিও খুশিতে পাগল হয়ে উঠি, কারণ বাবার সঙ্গে আজ আমি সামনাসামনি দেখা করতে পারবো। রাত্রের দিকে ওই মানুষটা আবার এসে আমাকে হোস্টেল থেকে নিয়ে যায়। আশ্রমের ভিতরে একটা গুহার সামনে দাঁড় করিয়ে আমাকে ভিতরে যেতে বলে। এমন গুহা আমি কখনো দেখিনি। ভিতরে কিছুটা যেতে একটা দামি জিনিসপত্রে সাজানো একটা সুন্দর ঘর। বাবা বিছানায় শুয়ে আছে, তার হাতে টিভি রিমোট। বাবার বিছানার পাশে একটা রিভলভার রাখা রয়েছে। যখন আমার চোখ টিভির দিকে যায় তখন আমি দেখতে পাই বাবা টিভিতে নোংরা ভিডিও দেখছে। রিভলভার এবং টিভিতে চলা ওই ভিডিও দেখে আমি খুব ঘাবড়ে যাই। সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে পালিয়ে আসতে যাই। আর বাবা পিছন থেকে বলে ওঠে, চিন্তা করো না, দাঁড়াও, তুমি অনেক পাপ করেছো, আজ তোমার সমস্ত পাপ ধুয়ে দেব, তোমাকে আজ নিজেকে সমর্পণ করতে হবে। এরপরেই মেয়েটা খুব বিরোধিতা করে আর বাবার পক্ষ থেকে
মেয়েটাকে খুব ধমক চমক দেওয়া হয়। ওই চিঠিতে মেয়েটা আরও লেখে সেই রাত্রে বাবা তাকে করে। এরপর মাসে 2 থেকে 3 বার তাকে ডাকা হতো বাবার ডেরায়, কিন্তু তার কখনো সাহস হয়নি যে সে বাইরে কাউকে কিছু বলবে। এই চিঠিতে দ্বিতীয় আরেকটা মেয়ের কথা বলা হয়, তার সঙ্গেও একই ঘটনা ঘটে, কিন্তু এই চিঠি কে লিখেছে তার নাম কখনো জনসমক্ষে আসেনি। ওই এলাকাতেই একজন ছোটখাটো নেতা যার নাম বলবন্ত সিং, এই মানুষটা বহু সাধারণ মানুষের উপকার করে থাকে। কিভাবে যেন বলবন্ত সিং এর হাতে একটা চিঠি এসে পড়ে। চিঠিটা পাওয়ার পর ওই চিঠিটার জেরক্স করে আশেপাশে কয়েকটা এলাকাতে বিলি করে দেয় সে। ধীরে ধীরে এই চিঠি মানুষের হাতে হাতে হিসার বলে একটা জায়গাতে পৌঁছায়। হিসারে একটা ছোট নিউজ পেপার বের হয়। একদিন সেই নিউজ পেপার এই সমস্ত চিঠিটাকে সামনের ফ্রন্ট পেজে ছেপে দেয়। যে আগুনটা কিছুদিন গুমড়ে গুমড়ে জ্বলছিল সেটা হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে উঠবে সেটা কেউ বুঝতে পারেনি। এদিকে ডেরা সাচ্চা সৌদার ভক্তরাও খোঁজ পেয়ে যায় যে এইরকম একটা বেনামি চিঠি কেউ লিখে বাজারে ছেড়ে দিয়েছে। তারা আরও খবর পায় যে এই চিঠি যে লিখে ছেড়েছে তার কোনো নাম নেই, তার কোনো ঠিকানা নেই, কিন্তু এই চিঠি যে বলবন্ত জেরক্স করে বিভিন্ন এলাকায় বিলি করেছে সেই খবরটা ডেরা সাচ্চা সৌদার ভক্তরা পেয়ে যায়। এই কথা জানার পরেই ডেরার বহু সমর্থক বলবন্তের উপর হামলা করে। হামলাতে বলবন্ত ভীষণভাবে জখম হয়, আর তারপরেই কিভাবে যেন সে হারিয়ে যায়। এরপর আবার একটা সাংঘাতিক ঘটনা ঘটে। তারিখটা 5 মে 2002। পাঞ্জাব হরিয়ানার হাইকোর্টে হঠাৎ করে একটা বন্ধ খামে এই চিঠি এসে পৌঁছায়। খামের উপরে কোর্টের চিফ জাস্টিসের নাম। তিনি এই লেটার পাওয়ার পর তিনি খাম থেকে বের করে লেটারটাকে ভালো করে পড়েন। পড়ার পর তিনি কিন্তু গা ছাড়াভাবে চিঠিটাকে অবহেলা করেননি। এই লেটারকে তিনিও একটা ফটোকপি করেন। যে এলাকাতে ডেরা সাচ্চা সৌদা পড়ে ওই এলাকার কোর্টেতে তিনি এই চিঠি পাঠিয়ে দেন। তার সঙ্গে তিনি আদেশ দেন এই ঘটনার সত্যতা এবং নিখুঁতভাবে এই ঘটনাকে তদন্ত করার জন্য। তদন্ত হওয়ার পর তদন্তের রিপোর্ট যেন পাঞ্জাব হরিয়ানার হাইকোর্টে অবশ্যই পাঠানো হয়। ভারতবর্ষে এই প্রথম যেখানে আদালত নিজে ন্যায় বিচার দিতে এগিয়ে আসে। জেলা আদালতের তদন্ত হওয়ার পর সেই রিপোর্ট পাঞ্জাব হরিয়ানার হাইকোর্টে পেশ করা হয়। এই রিপোর্টে জেলা আদালত বলেন যে চিঠিতে যে কথা উঠে এসেছে তা এতটুকুও মিথ্যা নয়, কিন্তু তিনি খুব চেষ্টা করেছেন। ডেরার ভিতর এবং স্কুলের ভিতর কোনোভাবেই পৌঁছানো যাচ্ছে না, তাই এই চিঠির তদন্ত সিবিআইকে দিয়ে করা হোক। ভাবতে পারছেন একজন জেলা আদালতের বিচারপতি তিনিও হোস্টেলের ভিতর বা ডেরার ভিতরে কোনোভাবেই প্রবেশ করতে পারেননি। 24শে সেপ্টেম্বর 2002 পাঞ্জাব হরিয়ানার হাইকোর্টের বিচারপতি একটা অর্ডার পাস করে। তিনি আদেশ দেন যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার তদন্ত শুরু করুক সিবিআই। সিবিআইয়ের কাছে এই কেস যাওয়া মাত্র যত তাড়াতাড়ি সম্ভব তারাও তদন্ত শুরু করে, কিন্তু এই ব্যাপারটা তদন্ত করাটা অতটা সহজ ব্যাপার নয়। যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার কোটির কাছাকাছি ফলোয়ার। সিবিআইয়ের ডেরা সাচ্চা সৌদাতে প্রবেশ করা মানে এলওসি ক্রস করে অন্য কোনো দেশে প্রবেশ করা। সিবিআই তদন্তের ব্যাপারটা যখন রাম রহিমের কাছে যায় তখন সে যত তাড়াতাড়ি সম্ভব কোর্ট থেকে 1.5 বছরের জন্য এই কেসের স্টে অর্ডার নিয়ে নেয়। এই ক্ষেত্রতে সে কোর্টের কাছে কারণ দেখায় তাকে বদনাম করার জন্য পরিকল্পনা চলছে। 1.5 বছর শেষ হওয়ার পর দ্বিতীয়বার তদন্ত শুরু করে সিবিআই। এই তদন্তের সময় আলাদা আলাদা ক্ষেপে ডেরার মোট 200 জন মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই 200 জনের মধ্যে মাত্র 18 জন সিবিআইয়ের কাছে মন শক্ত করে বয়ান দেয়। বাকি 180-82 জন মহিলা ভয়ে সিবিআইয়ের কাছে মুখ খোলেনি। কিন্তু মামলা শুরু হওয়ার পর 18 জনের মধ্যে 16 জন মহিলা পিছিয়ে যায়। তারা বলে আইনের প্যাঁচে আমরা জড়াতে চাই না, যদি আদালতে যাই তাহলে আমরাও বদনামের ভাগী হব। এত বড় মামলাতে মাত্র 2 জন মহিলার বয়ান অনুযায়ী সিবিআই 2007 সালের জুলাই মাসে বাবা রাম রহিমের বিরুদ্ধে আইপিসি 376 এবং 506 অপরাধমূলক ভয় দেখানোর মামলাতে চার্জশিট দাখিল করে। এই মামলা চলতে চলতে 2007 থেকে পৌঁছে যায় 2017, প্রায় 10 বছর। 2007 থেকে 2017 পর্যন্ত মোট 16 বার কোর্টে ডাক পড়ে রাম রহিম গুরমিতের, কিন্তু 16 বারই সে অনুপস্থিত। তার মতে আমি যদি কোর্টে যাই তাহলে আমার সমর্থকরা অ্যাগ্রেসিভ হয়ে কি করতে কি করে বসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। 25 আগস্ট 2017-তে রায় দেওয়ার কথা, কিন্তু ঠিক তার 2 দিন আগে থেকে অর্থাৎ
23 আর 24 তারিখ থেকে পাঞ্জাব হরিয়ানাতে আগুন জ্বলে ওঠে। মোট 25,000 পুলিশকে পরিস্থিতি কন্ট্রোল করার জন্য ডিউটি দেওয়া হয়। প্যারামিলিটারি ফোর্সের 200 কোম্পানিকে অ্যালার্ট রাখা হয়। সরকার যে কোনো সময় কারফিউ লাগানোর জন্য তৈরি হয়। 24 ঘন্টা পুলিশ কন্ট্রোল রুম আলাদা আলাদা জায়গাতে খোলা হয়। হরিয়ানা চণ্ডীগড়ের সমস্ত বাস এবং ট্রেন 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই 2 স্টেটের সমস্ত ইন্টারনেট পরিষেবাকেও বন্ধ করা হয়। এবার আপনি ভাবুন, একজন কে আদালতে নিয়ে আসার জন্য সরকারকে কি না করতে হয়েছে। এক কথায় বলতে হলে 2 রাজ্যের সরকারের ঘাম ছুটে যায়। 25শে আগস্ট সকাল থেকে আদালতে হাজারে হাজারে মানুষের ভিড় জমায়েত হয়। দুপুরের দিকে রায় ঘোষণা হয় যে বাবা রাম রহিম গুরমিত দোষী, কিন্তু সেদিনে তার সাজা ঘোষণা হয়নি। বিকালের দিকে এত টাইট সিকিউরিটি থাকার সত্ত্বেও ভক্তরা এলাকার ভিতরে হিংসা ছড়াতে শুরু করে। আগামী 24 ঘন্টা আশেপাশের এলাকা শ্মশান হয়ে ওঠে। উত্তেজিত জনতা সরকারি গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়, প্রায় কয়েকশো কোটি টাকার সম্পত্তি নষ্ট করে। এই হিংসার ঘটনাতে 38 জন মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন তৈরি হয় যে বাবা রাম রহিম গুরমিতকে আদালত থেকে জেলে নিয়ে যাওয়াটাই মুশকিল হয়ে পড়ে। ভাবতে পারছেন যে রাম রহিম গুরমিতের তথ্য এবং প্রমাণের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করলো, তার জন্য 38 জন নিরীহ মানুষের প্রাণ চলে গেল। কোনো উপায় না পেয়ে সরকারের পক্ষ থেকে হেলিকপ্টার পাঠানো হয় রাম রহিম গুরমিতকে আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার জন্য। ওই হেলিকপ্টারে করে পঞ্চকুলা থেকে রোহতক জেল পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তাকে সাজা শোনানোর জন্য ভারতবর্ষে প্রথমবার জেলের মধ্যেই আদালত বসানো হয়। 10 বছর করে মোট 2 কেসে 20 বছর সাজা শোনানো হয় তাকে। এই ঘটনা হওয়ার পর হানিপ্রীত কর্পূরের মতো উবে যায়। পুলিশের আলাদা আলাদা টিম দিয়ে ভীষণভাবে তল্লাশি চালানো হয় তাকে, কিন্তু 15 দিনের জন্য সে পুরোপুরিভাবে নিখোঁজ হয়ে যায়। 15 দিন পর সে নিজেই পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করে। রাম রহিম গুরমিতের কুকীর্তির এই সমস্ত কাহিনী শোনার পর আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এ সমাজে বহু বাবা, বহু মহারাজ, বহু সাধু সন্ত রয়েছে যারা প্রতিনিয়ত মানুষের কল্যাণ কামনা করছে, কিন্তু এর থেকে আরও অনেক বেশি সংখ্যক রয়েছে যারা শুধুমাত্র টাকা কামানোর জন্য নিজেকে কতটা নিচে নামায় তা নিজেরাও বুঝতে পারে না। আপনিও যদি কোনো সাধুর, কোনো মহারাজের, কোনো বাবাজির ভক্ত হন, অবশ্যই তাকে সেবা করুন, বাড়ি নিয়ে আসুন, কিন্তু অন্ধভক্ত হবেন না। কিছু না হলেও একবার অবশ্যই তাকে যাচাই করে নিন। এই জগতে কে সত্যিকারের রক্ষক আর কে রক্ষকের ছদ্মবেশে ভক্ষক হতে চাইছে তা বুঝতে পারা বড় কঠিন। সবশেষে সকলে সাবধানে থাকুন, সতর্কে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।